আরে চাটা এবারে খান, ঠান্ডা হইয়া গেল তো। আরে দাঁড়ান দাদা দাঁড়ান, এই মুহূর্তে আমি একটা খুব ইন্টারেস্টিং মুমেন্টে রয়েছি। বলো 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 সৌমেন দা, তাড়াতাড়ি বলো। সন্ধ্যা হলে আমরা সব প্যারানর্মাল ইনভেস্টিগেটরসরা তখন যে ঘরের মধ্যে ঢুকেছিলাম, সেই ঘরটা পুরো ইনস্ট্রুমেন্টস দিয়ে একদম ভর্তি ছিল। একদিকে ছিল হারমোনিয়ামের পুরো সেট আপ, তো আরেকদিকে ছিল বীণা দিয়ে ভর্তি কত রকমের গিটার্স, এবং আমাদের সকলেরই হাতে ছিল ঘোষ ডিটেক্টরসের রিমোটটি। কিছুক্ষণের মাথায় রেড লাইট বিপ করতে থাকে। আমরা সবাই তখন সেই মুহূর্তে এক জায়গায় দাঁড়িয়ে পড়ি। আমরা সকলে স্তব্ধ হয়ে যাই। শুধুমাত্র স্তব্ধ হয় না, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস ওই অবস্থায় যেন আমাদের নিঃশ্বাসের গতিবেগ যেন আরো বেশ বেড়ে যায়। কিছুক্ষণ পরেই আমাদের একদম পেছনে থাকা যে প্যারানর্মাল ইনভেস্টিগেটরসের একজন মেম্বার, সবার পেছনে যে ছিল, সে বলে ওঠে, সৌমেনদা, আমার হয়তো যাওয়ার সময় চলে এসছে। এই বলার পর কিছুক্ষণেরই মাথায় Black Invention. সকলকে স্বাগতম জানাই আমাদের ব্ল্যাক ইনভেনশন মুভিজ পডকাস্টে, এবং ভোকালে এবার আমি মৃত চৌধুরী। সকলে আমরা আমাদের মেম্বার্স, আমাদের টিমসরা আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। বিকজ অফ 7 months আমরা অফ ছিলাম। লাইফে কিছু ঘটে গেছিলো, এমন কিছু স্যাড মুমেন্টস চলছিল আমাদের লাইফে, একটা ডাউনফল চলছিল। সুতরাং আমরা সেই মুমেন্টে অফ ছিলাম, এবং ইউটিউব আমাদের ঘর, তো আমাদেরকে ঘরে ফিরতেই লাগবে। এবং আমার নিজের হাতে লেখা একটি ভৌতিক ঘটনা, যা আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই, শোনাতে চাই এজ এ স্টোরি টেলিং পডকাস্ট। সুতরাং আমরা গল্পের দিকে এবারে এগোচ্ছি। চরিত্রের নাম চন্দ্রশেখর মাইতি। প্রত্যেক 4 মাস অন্তর অন্তর চন্দ্রশেখর মাইতি রোডের ধারে যায় চা খেতে, তাও আবার হাই রোড। কারণ তার প্রিয় বন্ধু, যিনি প্যারানর্মাল ইনভেস্টিগেটর সৌমেন চট্টোপাধ্যায়, সে 4 মাস অন্তর অন্তর ছুটিতে এখানে আসে। সুতরাং এই সময় চন্দ্রশেখর কিন্তু খুবই তাড়াহুড়ায় ছিল, এবং খুব তাড়াতাড়ি সে তার ডায়েরি পেনটাকে ব্যাগের ভেতরে ঢুকিয়ে নেয়। কারণ সৌমেনদা তাকে যেই রকমভাবে প্যারানর্মাল ইনভেস্টিগেশন এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের গল্পগুলো বলতো, সেই সব কিছুই কিন্তু সে তার খাতায় কলম দ্বারা তুলে নিত। সুতরাং বেশি দেরি না করে সে গাড়ি নিয়ে হুশ করে বেরিয়ে যায় এবং গিয়ে পৌঁছায় প্রথমে পেট্রোল পাম্পে। ওখানে সে তেল ভরায় গাড়িতে, এবং তারপরে সে এগোতে থাকে এবং রওনা দেয় সে চায়ের দোকানেতে। চায়ের দোকানের সামনে গিয়ে যখন পৌঁছায়, তখন দেখে যে কি সৌমেনদা ওখানে বসে আছে। চন্দ্রশেখর ওখানে কথা বলতে বলতে যায় যে কি, আরে অনেকটা দেরি হয়ে গেল, আসলে গাড়ির মধ্যে তেল ছিল না, তো এই জন্য পেট্রোল পাম্পে একটু ঢুকতে লেগেছিল, এবং বাড়িতে একটুখানি কাজ বাজ ছিল, সকালে আবার বাজারেও গেছিলাম। এরকমভাবে চন্দ্রশেখর নানা রকম কথোপকথন করতে থাকে। কিছুক্ষণ পর সৌমেনদাকে জিজ্ঞাসা করে, আচ্ছা সৌমেনদা, কেমন আছো আগে বলো তো? সৌমেনদা বলে, চলছে মোটামুটি। অন্যান্য বারের তুলনায় কিন্তু এবারে সৌমেনদাকে একটু আপসেট লাগছিল। চন্দ্রশেখর সেটা খুব ভালো করে বুঝতে পারে, কারণ তার প্রিয় বন্ধু বলে কথা। সুতরাং চন্দ্রশেখর জিজ্ঞাসা করেই বসে, কি হয়েছে একটুখানি বলবে? তুমি তো চুপচাপ থাকার মানুষ নও। তখন সৌমেনদা বলে যে কি, আমার পরিবার বলতে আর কিছুই রইল না রে। এই কথাটা বলে সে হাউমাউ করে কাঁদতে থাকে। সেদিনকে তাকে কাঁদতে দেখে আমিও খুব ইমোশনাল ফিল করেছিলাম। চন্দ্রশেখরের এমন বক্তব্য। চন্দ্রশেখর তার খাতা কলমে সম্পূর্ণটা লেখে যে কি কেমন কেমন করে সৌমেনদা কেঁদেছিল সেই সময়। এরপরে চন্দ্রশেখর তাকে
অনেক রকমভাবে আশ্বাস দেয় এবং তার থেকে জিজ্ঞাসা করে যে কী হয়েছে একটুখানি খোলাসা করে বলবে। তখন সৌমেনদা বলা শুরু করে। চন্দ্রশেখর একজন লেখক হওয়ায় সে তার ডায়েরি পেনটাকে আগে নিয়ে নেয় এবং একটি চায়েরও অর্ডার দিয়ে দেয়, সঙ্গে একটা গোলফ্লেক, এবং সৌমেনদার জন্য একটা গোলফ্লেক নেয়। এবং তারপরে সৌমেনদা বলা শুরু করে। সৌমেনদা নামক চরিত্রটি বলা শুরু করে এবং সৌমেনদা বলে যে কিছুদিন আগে আমি বাড়িতে গেছিলাম। আমার বাড়ি এখান থেকে প্রায় অনেকটা দূরে। একটা নতুন প্যারানর্মাল মিশন আমি কমপ্লিট করে সেই বাড়িতে ফিরছিলাম। আমার এক বোন ছিল, জানিস তো, সে বোনটা সৎ বোন। আমার বাবা মারা যাওয়ার পর বোনকে পড়াশোনা থেকে শুরু করে নানান ধরনের সে যা কিছু শিখতে চেয়েছিল সব কিছু তাকে শিখিয়েছিলাম। কিন্তু আলটিমেটলি যখন তার বিয়ের বয়স হয় তখন তাকে বিয়েও দেওয়াই। কিন্তু বিয়ের পর তার যে বর, তার যে হাজব্যান্ড, সেই হাজব্যান্ড তার উপরে খুব টর্চার করতো। অনেক ঝগড়া ঝাঁটি এসেট্রা এসেট্রা, নানান ধরনের নানান কিছু। আমার সাথে আমার বোনকে বরঞ্চ একটা ফিজিক্যাল রিলেশনেরও একটা কথা ধরিয়ে দিয়েছিল, যে কি নাকি আমার সাথে নাকি আমার বোনের ফিজিক্যাল রিলেশন হয়, যেহেতু শি ইজ মাই স্টেপ সিস্টার। সুতরাং অত কিছু আমরা কিছু মাইন্ডে করি না, কারণ আমরা তো জানি আমরা কি, আমাদের সম্পর্কটা কতটা ভালো, কতটা সুন্দর। ট্রেনে করে সেদিনকে ফিরছিলাম, তার বাড়ি শ্রীরামপুরে। শ্রীরামপুরের কাছে গিয়ে যখন ট্রেনটা দাঁড়ায়, আমি ফার্স্ট কল লাগাই আমার ভাগনা বংশীকে। বংশীকে যখন কল লাগাই, সে খুব এক্সাইটমেন্টে ফোনটা তুলে বলে, হ্যালো মামা, কোথায় আছো? আমি বলি যে এই তো জাস্ট স্টেশনে নামলাম। তো এইটা শোনার পর বংশী তার মা, অর্থাৎ আমার বোন, তার নাম মণিকে ফোনটা দিয়ে দেয় এবং ফোনটা দেওয়ার পর বলে যে কি দেখো মামা চলে এসছে। তো এবার মণি তাকে বলে যে কী রে দাদা, কখন আসবি, তাড়াতাড়ি চলে। তখন আমি বলি যে কি দাঁড়া, কত বছর পর বলতো আমাদের বাড়িতে এলাম, মেক্সিকো থেকে প্রায় 1 বছর বাদে এখানে। আর আমার ফেভারিট গোধূলিটাকে কি করে মিস করি আমি বলতো। বাই দ্য ওয়ে, দাদার কি খবর? দাদা অর্থাৎ আমার বোনের হাজব্যান্ড। তখন আমার বোন বলে ওঠে যে শুধরানোর মানুষ নয়, সে কোনোদিনও শুধরাবে না, এটা বিশ্বাস করার চেষ্টা কর। তখন আমি বলে উঠি যে কি দেখ, সময় এমনই একটা জিনিস যে সবাইকে পাল্টাতে বাধ্য করে। নয় সেটা ভালো সময় হয়, আইদার নয় সেটা খারাপ সময়, কখনো হয় না কখনো ঠিক হয়েই যাবে। তখন আমার বোন বলে ওঠে যে কি দেখ, একটা ভালো দিনে আসছিস, একটুখানি এনজয় করবো, একটুখানি কথাবার্তা বলবো, কি করেছিস, কি মিশনস নিয়ে তুই এতদিন ধরে ইনভেস্টিগেট করেছিস, এই সব জিনিসগুলো নিয়ে একটুখানি আলোচনা করবো। সেই না করে আমার দিনটাকে এরম করে ম্যাচাকার করিস না। তারপরেও আমি জিজ্ঞাসা করি যে কি দাদা কি বাড়িতে রয়েছে? তখন বোন বলে যে কি হ্যাঁ, এই সদ্যমাত্র ঢুকলো। এরপরে আমি ফাইনালি আমার প্রিয় সে ছোটোবেলায় যে পার্কে আমি ফুটবল খেলতে যেতাম, সেই পার্কের সামনে গিয়ে আমি দাঁড়াই এবং সেখানে প্রায় বহু ঘন্টা আমি সেখানে টাইম স্পেন্ড করি, কারণ আমার ফেভারিট গোধূলি দেখা, এই অভ্যাসটা আমাকে ছেড়ে কোনোদিনও যায়নি। এবং আমি গোধূলি দেখার পর সন্ধ্যাবেলায় কিছু খাবার খেয়ে, তাও সন্ধ্যা 7টা থেকে 7:30টার দিকে আমি বাড়িতে গিয়ে ঢুকি। ঢুকতে না ঢুকতেই একটা যেন কেমন আষ্টে গন্ধ আমার নাকের সামনে এসে খেলে। কিন্তু কিছুক্ষণ পরেই চোখ পড়ে যে কি রান্নাঘরের বেসিনের ওপরে, সেখানে দেখি যে কি মাছ কাটা রয়েছে। সুতরাং আমি অত কিছু ভাবিনি এই ব্যাপারটা নিয়ে। কিছুক্ষণ পর রান্নাবান্না সব কিছু শেষ হয় ওদের, অর্থাৎ আমার বোনের। এবং আমি বোনকে জিজ্ঞেস করি, কী রে দাদা কই? বলে যে কি ও একটু বেরিয়েছে, ও গেছে। তুমি জিজ্ঞেস করি কতক্ষণে ফিরবে? বলছে আমার মনে হয় না ও আর ফিরবে। তো আমি তখন আরেকবার জিজ্ঞাসা করি ওকে, ও আর ফিরবে না মানে? বলে যে কি না, একটুখানি দূরে গেছে তো, তাই জন্য মনে হয় না এখন ফিরবে। আমার কথাটা শুনে একটু সন্দেহ হয়, কিন্তু আমি অতটাও সন্দেহের খপ্পরে পড়ি না সেই মুহূর্তে।
কিছুক্ষণ ধরে বিজি ছিলাম ভাগ্নের সাথে। ভাগ্নে আর্টিস্ট একজন, সে আঁকাঝুঁকি করে, খুব সুন্দর আঁকে। সে আঁকছিল এবং আমি বসে দেখছিলাম, এবং সে বোঝাচ্ছিল কালার সাইকোলজিস নিয়ে। তো আমি ওইটা নিয়ে একটুখানি মাতামাতি করছিলাম, এবং সত্যিকারের সে অ্যাপ্রিসিয়েটেরই যোগ্য, এবং তাকে অ্যাপ্রিসিয়েটও করছিলাম, এবং মনিকে বোঝাচ্ছিলাম যে কি দেখ তোর ছেলে কত ভালো এবং ব্রিলিয়ান্ট তৈরি হয়েছে, ওকে এবার কিছু ভালো মন্দ লাইনে একটা ঢোকা। এই বলতে না বলতে হঠাৎ করে ঘরের লাইট অফ হয়ে যায়। আমি হঠাৎ করে এদিকে তাকাই, দেখেছি কি লাইট একটা ব্লিঙ্ক করতে করতে ফাটাস করে নিভে গেল। তো আমি বলি যে কী রে, কী হলো, ঘরে ইনভার্টার নেই? বলেছে কি না ইনভার্টারটা একটু খারাপ হয়েছে, তাই জন্য দোকানে দেওয়া হয়েছে। তার কিছুক্ষণ পরে বলছে যে কি আমার আজকে এমনিও ইচ্ছা ছিল ক্যান্ডেল লাইট ডিনার করার, চ ক্যান্ডেল লাইট ডিনার করি। বলছে কারেন্ট এখানে কতক্ষণে আসে? তো এবার আমার বোন বলে উঠেছে কি কখনো কখনো 1 ঘন্টা, কখনো কখনো 1.5 ঘন্টা, কখনো কখনো সারা রাত চলে গেলেও আসতে চায় না। বাবা, সৌমেনদা বলে ওঠে, এরকম নাটক চলে নাকি এখানে? তখন তার বোন বলে উঠেছে কি আর বলিস না। এরকম কথোপকথন হতে হতে তারা খাবার টেবিলের মধ্যে গিয়ে বসে, এবং খাবার টেবিলে বসে তার ভাগনা তাকে জিজ্ঞাসা করে যে এইবারে কী কী প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটেছিল তোমাদের সাথে। তখন আমি বলি যে কি জানিস তো, এবারে আমি যেই রুমটাতে গেছিলাম, যেই ঘরের মধ্যে গেছিলাম, ওই ঘরে নানান ধরনের ইনস্ট্রুমেন্টস ছিল, কত রকমের যে ইনস্ট্রুমেন্টস কোনো আন্দাজা নেই। কিন্তু ওই ঘরেই ওই যে গিটারের স্ট্রিংস হয় না, তো বংশী বলে উঠেছে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বংশী অর্থাৎ সৌমেনদার ভাগনা। তো এবার আমি বলি যে কি ওই গিটারের স্ট্রিংস দিয়ে কেউ জানিস তো নিজের গলার মধ্যে এমন করে ইচ্ছাকৃত ফাঁস দিয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, এবং ওই ঘরের মধ্যে খুব উৎপাতও রয়েছিল। সেখানেই গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় একটাই যে কি আমার এক মেম্বার ওখানে মারা যায়। তো এই শুনে বংশী একটুখানি আপসেট হয় এবং একটু হালকা ভয়ও পায়। বংশী অতটাও বিশ্বাস করে না, অ্যাকচুয়ালি ও কনফিউজড থাকে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণই, যে কি আদৌ ভূত প্রেত আছে কি নেই, আদৌ কি সত্যি পজিটিভ এনার্জিজ রয়েছে অর্থাৎ গডস রয়েছে কি নেই। সুতরাং সে প্যারানর্মাল স্টোরিজ শোনার সময় কনফিউজ থাকলে বললেই চলে, আসলে দোনো-মনোর মধ্যে থাকে। এখনও ওরকমভাবে অরাজকতা বা সুন্দর স্বর্গজগৎ কিছুই দেখেনি তো, সেই জন্য, অথবা সেই সব ব্যাপারগুলো নিয়ে তার নলেজ নেই, তাই জন্য। কিন্তু ব্যাপারটা আমি খুব ভালো করে জানি। কিছুক্ষণ পর আমরা ডিনার কমপ্লিট করি এবং অনেক ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়েও আমরা গল্প করি সেই ডিনার টেবিলে বসে। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরেও হাতে হালকা জল ঢেলে আমরা অনেকক্ষণ ধরে গল্প করি, দাদার বিষয় নিয়ে অনেকগুলো গল্প করি, অনেক কথাবার্তা বলি যে কি আস্তে আস্তে সে ঠিক হয়ে যাবে, এরকমভাবে তাকে আশ্বাস দিই। এবং বোন আমার অনেক ভালো, সে বোঝেও, সে বুঝতার। সে বললো যে কি হ্যাঁ রে, ঠিক হয়ে যাবে, একদিন না একদিন তো নিশ্চয়ই ঠিক হবে। কিন্তু তার কথাগুলোর মধ্যে কেমন যেন একটা দোটানা ভাব ছিল, লাইক এমন সে বলতে চাইছিল যে কি অনেক দূরে হয়তো চলে গেছে, তারপরে সে হয়তো হ্যাঁ বুঝতে পারবে, তার থেকে হয়তো অনেক দূরে কিছু চলে গেছে, বা হয়তো সেই অনেক দূরে চলে গেছে, লাইক দ্যাট। এরপরে কিছুক্ষণ যায় এবং আমরা ডিনার টেবিল থেকে উঠি, উঠে হাত মুখ ধুয়ে আমি যাই বেলকনিতে, সেখানে গিয়ে একটা সিগারেট জ্বালাই। কিছুক্ষণের মাথায় বংশী আসে, অর্থাৎ আমার ভাগনা। সে এসে বলে, মামা তোমায় কতবার বলেছি না এরমভাবে সিগারেট এখানে স্মোক করবে না, ইনফ্যাক্ট কোথাওই স্মোক করবে না, দ্যাটস হার্মফুল। আমি বলি যে কি এটা নেশা লেগে গেছে। নেশা লেগে গেছে তো কি হয়েছে? ভাগ্নের বক্তব্য, তুমি এসব করা বন্ধ করো, দ্যাটস হার্মফুল। ওকে বাবা ওকে, এই বলে আমি আমার নেভি কার্ডটা ফেলে দিই। ফেলে দেখি কিছুক্ষণের মাথায় বংশী গায়েব। যে ছেলে আমার পেছনে ছিল সেই ছেলে কোথায় গেল? দূর থেকে আমার ভাগ্নের গলা আসে, মামা এদিকে একবার শুনবে তো।
বেলকনি থেকে সিধা ঢুকে যেদিক থেকে আমাদের ঘর, অর্থাৎ এই ঘর থেকে বেরিয়ে ডাইনিং প্লেসে যাওয়ার রাস্তা, আমি সিধা যাই এবং সেখানেই পড়ে আমাদের খাটের তলাটা পুরো ফাঁকা। সেখানে ম্যাক্সিমাম অনেক রকমের বাক্স বা এসেট্রা জিনিস রাখা থাকে। আমি যখন সেই জায়গাটা দিয়ে পাস করে আমি জাস্ট ঘরের দরজার দিকে আমি নিজের বডিটাকে ফেরাবো, সেই মুমেন্টেই মনে হয় যেন কেউ আমার পাটাকে ধরে ফেলে। আমি কিছুক্ষণের জন্য স্টিল ফ্রিজ হয়ে যাই সেই জায়গায়। আমি হালকা হালকা করে নিচের দিকে তাকাই, দেখলাম যে কি একটা মেয়ের হাত কেমন করে যেন আমার পাটাকে ছেড়ে দিয়ে খাটের তলায় ঢুকে গেল। এদিকে আমি দেখতে পাচ্ছি যে কি আমার চোখের সামনে আমার বোন থালাগুলোকে নিয়ে রান্নাঘরের বেসিনে নিয়ে যাচ্ছে। আমি হালকা ভয়ে ভয়ে খাটের তলার দিকে তাকাই এবং সেই দেখার পর আমার শরীর থেকে আত্মা দুটোই আলাদা হয়ে যায় কিছুক্ষণের জন্য। কারণ সেইখানে আর কিছুই না, আমার বোনের ডেড বডি পড়েছিল। আমি ওই দেখার পর আমার ওঠার ক্ষমতা হারিয়ে ফেলি এবং আমার কানে ঘড়ির আওয়াজ ছাড়াও আসে কিছু ফোঁটা পড়ার শব্দ, লাইক জলের ফোঁটা। সেই আওয়াজগুলো খুব ডিস্টার্ব করছিল আমাকে সেই মুহূর্তে, আমাকে ঠিক রাখতে দিচ্ছিল না। এদিকে আমার ভাগনা আরেক বেলকনি থেকে বলে ওঠে, মামা শোনো, তাড়াতাড়ি আসো, একটা জিনিস দেখানোর আছে। কিন্তু আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে কি ডেড বডিটা, অর্থাৎ আমার বোনের ডেড বডিটি দেখার পর আমার বোনকে আমি দেখতে পাচ্ছি না, সে গায়েব। এবং সেই প্লেটগুলো, যে প্লেটে খেয়েছিলাম আমরা, সেই প্লেটগুলো ডিনার টেবিলের মধ্যেই রাখা রয়েছে। কিছুক্ষণের মাথায় যেখান থেকে জলের ফোঁটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি, সেই জায়গাটাকে এক্সপ্লোর করি এবং ফাইনালি পাই আমি সেটা আলমারির ভেতর থেকে আসছিল একটা কেমন জলের ফোঁটা পড়ার আওয়াজ। আমি গিয়ে যখন আলমারিটাকে টেনে খুলি, দেখি যে কি বংশীর কাটা মাথা আলমারির একটা সেলফে রাখা রয়েছে। এই দেখে আমার লোমকূপ থেকে লোমকূপ দাঁড়িয়ে যায়, আমার দেহ থেকে আত্মা আলাদা হয়ে যায়। আমার হৃদস্পন্দনের গতি একটা সময় আপ স্কেল, একটা সময় ডাউন স্কেলে চলতে থাকে। আমার নিঃশ্বাসের গতিবেগও বেড়ে যায়। আমার সামনের দিকে তাকানোরও ক্ষমতা নেই, ডান দিক বা দিক পিছন দিকেও তাকানোর ক্ষমতা নেই সেই সময়। এদিকে আমি আওয়াজ পাচ্ছি যে কি আমার ভাগনা, যার কাটা মাথা সামনে পড়ে রয়েছে, তারই মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে, মামা আলমারি কেন খুলেছ? অর্থাৎ আমার ভাগনা পিছনে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছিলাম না সেই সময় আমার চোখের সামনে ইলিউশন চলছে নাকি এটা সত্যিকারের। এই জন্য নিজেকে নিজে আস্তে আস্তে হাতটাকে নিয়ে গিয়ে একটা চিমটি কাটি শরীরে, কিন্তু দেখলাম যে কি ব্যথা অনুভব হলো। তার কিছুক্ষণ পরে আমি আস্তে ধীরে পেছনের দিকে তাকাই, যখন দেখি যে কি দুজনেই সশরীরে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ আমার বোন এবং আমার ভাগনা। সেই সময় আমার কিচ্ছু করার ক্ষমতা ছিল না এবং একটা গলার দিয়ে স্বর বের করারও ক্ষমতা ছিল না, কারণ যাদেরকে আমি সব থেকে বেশি ভালোবাসি তাদের ডেড বডি অ্যান্ড কাটা মাথা আমার চোখের সামনে পড়ে রয়েছে। সেই সময় আমার সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যায়, কেন আমার বোন বলেছিল যে কি ও আর আসবে না। কিছুক্ষণ পরেই সেই আত্মাগুলো আমার সামনে বলে উঠেছে কি, তোমাকে আমি কিচ্ছু করব না, তোমাকে আমি খুব ভালোবাসি। আমার বোনও বলে, তোকে আমি খুব ভালোবাসি দাদা, কোনো ভয় নেই তোর আমাদের থেকে। কিন্তু শোন, যে দাদাকে তুই এত ভালোবাসিস না, সেই দাদার ঘটনা কাহিনী শোন। আজকে যখন তুই আসার আগে আমাকে ফোন করেছিলি, তখন যখন আমি বলেছিলাম না যে কি যে শুধরানোর মানুষ না সে শুধরাবে না, এই সব কথা তার কানে যায়। এবং তোর কল কাটার পর সে আমাকে জিজ্ঞাসা করে, কি তোমার দাদা আসবে নাকি?
আমি বলি যে কি হ্যাঁ, এবং তখন সে বলে ওঠে যে কি জানা আছে তোর কেমন দাদাও। তখন আমি বলি, অর্থাৎ আমার বোন মণি বলে ওঠে, নিজের মুখটাকে সামলে রেখে কথা বলো। একটা দাদার সাথে তার বোনের সম্পর্ককে কি শোয়ানোর সম্পর্ক মনে করো তুমি? তখন সে বলে ওঠে, বেশ্যা মহিলা, তুই কেমন ভালো করে জানা আছে, তোর দাদার সাথে তোর কেমন সম্পর্ক সেটাও খুব ভালো করে জানা আছে। যেই তুই তো নিজের গাছেরই ছাও না, তোকে তো কুড়িয়ে পাওয়া হয়েছিল। নিজের ক্ষমতা বা নিজের যোগ্যতাটা ভুলিস না, তোকে দয়া করেছি আমি। বিয়ে না করলে তো ঠায় তো হতো রাস্তার ওই কোনায়। দু এক কথায় কথা বাড়তে থাকে, এবং কিছুক্ষণের মাথায় দাদার কথা সহ্য না করতে পেরে মণি তার হাজব্যান্ডের গালে এক থাপ্পড় মারে কষিয়ে। সেই সময় তার হাজব্যান্ড রাগের মাথায় চার্জারের কেবিল খুলে মনির গলায় পেঁচিয়ে ধরে, এবং সেই সময় সে নিজের হাত দিয়ে মনির গলাটাকে কেবিলের মাধ্যম দ্বারা পুরো ফাঁস দিয়ে মেরে ফেলে দেয়। এবং তারকে যখন ভাস্কর, অর্থাৎ আমার ভাগনা, যখন তাকে শাসাতে আসে যে কি তুই এটা ঠিক করলি না, তুই এমন করে কেন অত্যাচার করবি আমার মায়ের ওপরে, তখন একটা দা নিয়ে এসে তার গলাটাকেও কেটে আলমারির ভেতরে ঢুকিয়ে ফেলে। সেই সময় মনি বলে যে কি আমি তখন খালি একটাই জিনিস ভাবছিলাম, যখন আমার হাজব্যান্ড আমার গলার মধ্যে ওরমভাবে কেবিলটা জড়িয়ে রেখেছিল না, আমি একটাই কথা ভাবছিলাম যে কতক্ষণে এসে কলিং বেলটা বাজবে এবং তুই বলে উঠবি, মনি দরজাটা খুলবি না। কিন্তু তুই সেই সময় গোধূলি দেখতে ব্যস্ত ছিলি ভাই, আর আমাদের জন্য সেই গোধূলি রক্তাক্ত গোধূলি হয়ে উঠল। কিছুক্ষণের মাথায় 4টের আজান শুরু হয়, এবং আস্তে আস্তে আমার ভাগনা এবং মনির আত্মা গায়েব হয়ে যায়। হুঁশ ফেরায় আমি সবার প্রথম পুলিশকে কল করি, এবং কল করার পর আমি তাদেরকে ডাকি এবং সব কিছু ক্লিয়ার করি। পরক্ষণে আমি যাই শ্মশানে, গিয়ে তার চিতা পুড়িয়ে সবার প্রথম আমি এখানে এসে বসি। চন্দ্রশেখর নামের চরিত্রটি বলে। এই কথা বলার পর সৌমেনদার খুবভাবে হাউমাউ করে কান্নাকাটি করতে শুরু করে, এবং সেই কান্না খুবই ভয়ঙ্করভাবে এক কান্না, যেন সত্যিকারেরই এমন সময় এমন কান্না মানা যায় না। সৎবোন বলেই যে একটা বাজে চরিত্র বা একটা বাজে সিন ক্রিয়েট করে তুলবে এরকম কোনো মানে দাঁড়ায় না। খুবই ভয়ঙ্কর সত্যিকারের, এবং সত্যিকারের এই গল্প থেকে বোঝা যায় যে কি কেমন করে একটা পরিবার ছেড়ে চলে গেল, কিন্তু সেই পরিবারের আত্মা তার মামা বা তার দাদার সাথে সেই এনজয়মেন্ট, সেই মিশনসের কথা শোনার জন্য এবং কিছু মুহূর্তের জন্য তার সাথে সময় কাটার জন্য তাদের আত্মাগুলো সেই ঘরের মধ্যে ছিল এবং তাদের সাথে সময়ও কাটায়। সত্যিকারের এই গল্পটা আমি নিজে লেখার পরেও আমি নিজে রিয়েলাইজ করি যে কি সত্যিকারের কেমন করে দুটো আত্মা তাদের বডি ছাড়ার পর তারা তার মামা বা তার দাদাকে কতটা না ভালোবাসলে কিছু সময় কাটানোর জন্য সে আত্মাগুলো ভোর 4টের মাঝরাতের আজান পড়ার আগে পর্যন্ত ছিল। কারণটা কিন্তু শুধু যে তার হাজব্যান্ডের টর্চার এইটা বলার জন্য না, কারণটা একটাই যে কি শুধুমাত্র কিছু সময় সেই মামা অথবা সেই দাদার সাথে স্পেন্ড করার জন্য। সত্যিকারেরই ঘটনাটা আমার নিজের আমার নিজেকে নিজে খুব স্যাটিসফাই করে, যার জন্যই আমি এই পডকাস্টে এই গল্পটা তুলে ধরি। অ্যান্ড শুরুর যেই গল্পটা ছিল সেই গল্পটা এর সাথে এই গল্পের একটা ছোট্ট লিঙ্ক রয়েছে, কারণ এই যে আগের যেই গল্পটা একদম শুরুতে যে গল্পটা দিয়ে শুরু করা হয়েছিল সেই গল্পটা অ্যাকচুয়ালি এখানে আসার আগের প্যারানরমাল মিশন ছিল। সুতরাং সেই গল্পটা অতি শীঘ্রই, খুব শীঘ্রই যদি স্টোরিটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনাদের সকলের সামনে এবং সকলের সাথে আমরা গল্পটা শেয়ার করতে পারবো। হয়তো বা এটা আদি ঘোষও শেয়ার করতে পারে, অথবা আমি নিজেও।
গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব নাও।